হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালোই আছো। আজকে দশম শ্রেণীর আফ্রিকা কবিতা নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই আফ্রিকা কবিতাটি শুরু করার আগে তোমাদের কিছু কথা জেনে নেওয়া দরকার। আফ্রিকা কবিতাটা এখানে আমি তোমাদের আলোচনা করব চারটা পার্টে। প্রথম ভাগের মধ্যে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কি আফ্রিকার কিভাবে সৃষ্টি হলো সেটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপরে দ্বিতীয় অংশে আফ্রিকার জন্ম হওয়ার পরে নিজে একা কিসে কি করলো, অর্থাৎ তার কি কাজ, আফ্রিকা নিজে কি করে দেখালো সেটা। আর 3 নম্বর অংশে আমরা দেখব আফ্রিকার উপরে কতটা অত্যাচার হলো বা আফ্রিকার উপরে সাম্রাজ্যবাদীরা কি করে কেমনভাবে তার উপরে পাশবিক অত্যাচার চালাচ্ছে সেই বিষয়টা নিয়ে 3 নম্বর অংশে আলোচনা করব। আর 4 নম্বর অংশে কি, অর্থাৎ যেই মুহূর্তে আফ্রিকার উপরে প্রহার বা অত্যাচার চলছে সেই মুহূর্তে সাম্রাজ্যবাদীদের পাড়ায় কি অবস্থার সৃষ্টি হচ্ছে এবং এই অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য কবি কারো কাছে কি একটা সাহায্য প্রার্থনা করছে। এখানে কার কাছে করবে আমরা লাস্টে যখন এটা কবিতাটা ক্লিয়ার করব তখনই ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? এখানে কি যুগান্তের কবির কাছে প্রার্থনা কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ আমাদের কবি এখানে করবেন। আফ্রিকা কবিতা পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরে এই আফ্রিকা কবিতাটিকে সঞ্চয়িতা কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আর আফ্রিকার কবিতাটি কে লিখেছেন? আফ্রিকা কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার আমরা কবিতার বিষয়বস্তু নিয়ে এবার প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করছি। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করবে, যেন তোমার সাথে তারও কিছুটা হলেও উপকৃত হতে পারে। তাহলে এবার কবিতাটা স্টার্ট করছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে। আচ্ছা, 2 লাইন একটু ব্যাখ্যা করছি। উদ্ভ্রান্ত দিশেহারা সেই আদিম যুগ থেকেই স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, মানে উদ্ভ্রান্ত দিশেহারা আদিম যুগ থেকেই ঈশ্বর, স্রষ্টা এখানে কে? ঈশ্বর নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তুষ্ট, মানে অসন্তোষে, দিশেহারা আদিম যুগ থেকে, বা যে যুগটা কি খুবই পুরনো তাকে আদিম যুগ বলা হয়, দিশেহারা আদিম যুগ থেকেই স্রষ্টা অর্থাৎ ঈশ্বর, যিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন, ঈশ্বর গড, এখানে যখন নিজের প্রতি অসন্তোষে, নিজের প্রতি স্রষ্টা অসন্তুষ্ট হয়ে আছেন, সন্তুষ্ট নন। কেন তিনি সন্তুষ্ট নন একটু পরেই আমরা জানব। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। অসন্তোষের কারণ কি দেখো, নতুন সৃষ্টি অর্থাৎ তিনি যা সৃষ্টি করছেন সেটাকে তার মন মতো হচ্ছে না বলে তিনি বারবার সেটাকে ভেঙে ফেলছেন বা বিধ্বস্ত করে দিচ্ছেন, অর্থাৎ ডেস্ট্রয় করে দিচ্ছেন। তার নতুন সৃষ্টিকে তিনি যা সৃষ্টি করতে চাইছেন সেটা তার মন মতো না হওয়ার কারণে সেই জিনিসটাকে তিনি বারবার ভেঙে ফেলছেন। আর তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, যেহেতু তার মনোমতো হচ্ছে না, তিনি যা সৃষ্টি করতে চাইছেন ওনার মনোমতো হচ্ছে না বলে তিনি অধৈর্য হয়ে পড়ছেন এবং ঘন ঘন মাথা নাড়া দিয়ে ফেলছেন, ঠিক আছে? তাহলে অধৈর্যের জন্য তিনি কি করছেন? ঘন ঘন মাথা নাড়া দিচ্ছেন এবং তার নতুন যে সৃষ্টি সেই সৃষ্টিটাকে তিনি বারবার ভেঙে ফেলছেন বা নষ্ট করে ফেলছেন। এমন সময়, এমন পরিস্থিতিতে, অর্থাৎ তিনি যখন ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি যে জিনিসটাকে সৃষ্টি করছেন সেই সৃষ্টিকে তিনি যখন তার মনোমতো, ওনার যখন সেই জিনিসটা মনোমতো হচ্ছে না, এরকম পরিস্থিতিতে তার কাজটা কে আসান করে দিচ্ছে? এখানে রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ উত্তাল সমুদ্রের ঢেউ। বাহু মানে এখানে হাত, ঠিক আছে? হাত বলতে এখানে কি বোঝাচ্ছে? জলোচ্ছ্বাসকে বোঝাচ্ছে, সমুদ্রের জলোচ্ছ্বাসকে বোঝানো হয়েছে। রুদ্র সমুদ্রের বাহু, উত্তাল সমুদ্রের জলোচ্ছ্বাস বা ঢেউ প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা।
প্রাচী ধরিত্রী, ধরিত্রী মানে কি পৃথিবী, প্রাচী কথার অর্থ হলো পূর্বভাগ বা পূর্ব দিক থেকে। তাহলে পৃথিবীর যে মানচিত্র আছে সেই মানচিত্রের পূর্ব দিকের অংশ থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে এখানে কাকে? আফ্রিকাকে। আফ্রিকা বলতে এখানে আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়েছে। তোমাকে বলে এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে সম্বোধন করেছেন? আফ্রিকাকে সম্বোধন করেছেন। প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। কে ছিনিয়ে নিয়ে গেছিল? রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ উত্তাল সমুদ্রের জলোচ্ছ্বাস বা ঢেউ আফ্রিকাকে টেনে হিচড়ে ছিনিয়ে নিয়ে গিয়ে কোথায় বেঁধেছে? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি কি? বনস্পতি হলো এখানে বড় বড় পাতাওয়ালা গাছগুলোকে বনস্পতি বলা হচ্ছে, খুবই লম্বা হয়। বাঁধলে তোমাকে অর্থাৎ আফ্রিকাকে বেঁধে ফেললো বনস্পতির নিবিড় পাহারায়, একদম কড়া পাহারার মধ্যে বনস্পতি বড় বড় পাতাওয়ালা গাছের নিচে আফ্রিকাকে কি করলো? বেঁধে ফেললো কৃপণ আলোর অন্তপুরে। আলোটাকে এখানে কি বলা হচ্ছে? কৃপণ, ক্রিপ্টে। কারণ কি? যেহেতু বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকা রয়েছে, সেইখানে আলো কি একদমই পৌঁছাতে পারে না। সেই অন্তপুর অর্থাৎ গৃহের মধ্যে আবদ্ধ হয়ে আছে কে? আফ্রিকা। এই ঘন অরণ্যে যেখানে আলো পৌঁছাতে পারে না তার নিচে থেকে গেল কি? আফ্রিকা। ঠিক আছে, এই আফ্রিকা মধ্যে একদমই সূর্যের আলো পৌঁছতে পারে না। সূর্যের আলো না পৌঁছানোর কারণ কি? যেহেতু আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারায় ঘিরে ফেলা হয়েছে বা বেঁধে ফেলা হয়েছে, এই কারণে আফ্রিকার অন্তরপুরে আলো পৌঁছাতে পারছে না। এই জন্য বলা হচ্ছে আলোটাকে কৃপণ বা ক্রিপ্টে। ক্লিয়ার হলো? তাহলে এখানে আমরা কি দেখলাম? এই প্যারার মধ্যে আমরা দেখলাম আফ্রিকা কিভাবে সৃষ্টি হলো বা আফ্রিকার কিভাবে জন্মবৃত্তান্ত হলো, সেটা নিয়ে আমরা এই অংশটাতে আলোচনা করলাম। এরপরে নেক্সট অংশে আমরা আলোচনা করব আফ্রিকার জন্ম হওয়ার পরে সে নিজে কি কাজ করছে, সেটা নিয়ে এবার আলোচনা করা হবে। সেখানে নিভৃত অবকাশে তুমি, সেখানে নিভৃত, নিভৃত কথার অর্থ হলো একাকী বা নির্জন। অবকাশ মানে কি? ছুটি, অর্থাৎ ফাঁকা যে সময়টা, সেই অবকাশে এখানে তুমি বলতে কাকে বোঝানো হচ্ছে? আফ্রিকাকে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেখানে কোথায়? বনস্পতির নিবিড় পাহারায় যে আফ্রিকা ছিল সেই স্থানটার কথা বলা হচ্ছে। সেখানে নির্জন একাকী আফ্রিকা কি করছিল? দুর্গমের রহস্যটাকে সংগ্রহ করছিল। দুর্গম মানে যেখানে যাওয়া মুশকিল বা কঠিন, সেই স্থানটাকে বোঝানো হয়েছে। সেই স্থানের রহস্য সে সংগ্রহ করছিল। কে রহস্যটা সংগ্রহ করছিল? আফ্রিকা সংগ্রহ করছিল। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। তার মানে কি? সেই স্থানে থেকে আফ্রিকা জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ কোন সময় বৃষ্টিপাত হবে, আবহাওয়ার পরিবর্তন, সমস্ত কিছুই, অর্থাৎ যে প্রকৃতির যে খেলা, সেটা কিন্তু আফ্রিকা সমস্ত কিছু সংকেতগুলো সে বুঝতে পারছিল। তাহলে এই জন্যে বলা হচ্ছে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, সমস্ত কিছু চেনার ক্ষমতা ছিল কার? এই আফ্রিকার। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। দৃষ্টি অতীত মানে কি? দৃষ্টি অতীত শব্দের অর্থ হলো অদৃশ্য, যা কখনোই চোখে ধরা পড়ে না। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, তাহলে এই দৃষ্টির অতীত জাদুটা কার? প্রকৃতির। ঠিক আছে, নেচারের। এই প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আফ্রিকার মন কি চেতনার অতীত, অর্থাৎ আফ্রিকা তখনও কি বুঝতে পারছে না, এরকম একটা পরিস্থিতিতে তখনও প্রকৃতি তার মনে মন্ত্র জাগিয়ে তুলছে বা মন্ত্র জাগাচ্ছে। কি মন্ত্র? দৃষ্টি অতীত জাদু। বিদ্রূপ করছিলে ভীষণকে, বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রূপ শব্দের অর্থ হলো উপহাস বা ঠাট্টা করা। ভীষণ শব্দের অর্থ হলো কি? ভয়ঙ্কর বা সাংঘাতিক। বিদ্রূপ করছিলে ভীষণকে, অর্থাৎ উপহাস করছিল সে ভয়ঙ্কর বা ভীষণকে, ঠাট্টা করছিল ভীষণকে। কে করছিল? আফ্রিকা করছিল বিরূপের ছদ্মবেশে। কার রূপ ধারণ করে? বিরূপের। বিরূপ শব্দের অর্থ হলো কি? কুরূপ, অর্থাৎ খারাপ যে রূপ বা শ্রীহীন, এর রূপ ধারণ করে সে ভয়ঙ্করকে ঠাট্টা বা উপহাস করছিল।
শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা মানে কি? আশঙ্কা। আফ্রিকার মনে যেটা ভয় ছিল, শঙ্কা মানে এখানে আশঙ্কা বা ভয়, সেই ভয়টাকে হার মানাতে অর্থাৎ জয়ী করতে চেয়েছিল। কেমনভাবে? আপনাকে উগ্র করে। আপনাকে বলতে এখানে আফ্রিকা নিজেকে উগ্র করেছিল। উগ্র করে তোলার মাধ্যমে বিভীষিকার প্রচণ্ড মহিমায়। বিভীষিকার কথার অর্থ কি? বিভীষিকা মানে আতঙ্ক বা ভয়। ভয়ের প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে। তাণ্ডব শব্দের অর্থ কি? তাণ্ডব মানে কি? ধ্বংস খেলায় মেতে উঠেছিল। দুন্দুবি নিনাদ। দুন্দুবি শব্দের অর্থ হলো যুদ্ধের বাজনা, আর নিনাদ শব্দের অর্থ হলো কি? আওয়াজ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আফ্রিকা তার যে ভয় বা শঙ্কা ছিল সেটাকে হার মানাতে চাইছিল, অর্থাৎ কি? সেটাকে সে জয়ী করতে চাইছিল। কেমনভাবে? নিজেকে উগ্র করে আতঙ্ক অর্থাৎ ভয়ের প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদের মাধ্যমে সে ভয়টাকে জয়ী করতে চেয়েছিল। তাণ্ডবের দুন্দুবি নিনাদ শব্দটার অর্থ কি? যুদ্ধের বাজনার যে আওয়াজটা সেটাকে বলা হচ্ছে। এই যুদ্ধ খেলায় সে মেতে গেছিল। এই যুদ্ধ খেলার মাধ্যমে আফ্রিকা তার যে ভয় বা আশঙ্কাটাকে হার মানাতে অর্থাৎ কাটাতে চেয়েছিল। এইটুকু অংশের মধ্যে আমরা কি দেখলাম? আফ্রিকা জন্মের পরে সে নিজে প্রকৃতির আন্ডারে যে এতদিন ছিল সেইখানে থেকে সে কিছু নিজে এবার কাজ করলো, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে থেকে নিজে কিছু করার চেষ্টা করলো। এখানে এটার কথা বলার অর্থ হলো যে প্রাকৃতিক যে একটা প্রতিকূল পরিবেশ, এই পরিবেশে থেকে আফ্রিকা নিজে কিছু করার এবার চেষ্টা করেছিল। তাহলে এইটুকু অংশ আমরা এটা দেখলাম। এরপর নেক্সট আমরা দেখব কি? আফ্রিকার উপরে এবার অত্যাচার দেখব। হাই ছায়াবৃতা। ছায়াবৃত বলা হচ্ছে না কেন? এখানে আফ্রিকাকে একটা কি নারী রূপে কল্পনা করা হচ্ছে। এর পরের লাইনে সেটা ক্লিয়ার হয়ে যাবে। হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। অর্থাৎ কি? হাই ছায়াবৃতা কেন বলা হলো? কারণ কি? আফ্রিকা মহাদেশ যেহেতু বনস্পতির নিবিড় পাহারায় ছিল, সেচের আলো যেহেতু পৌঁছাতে পারছিল না, এই কারণে আফ্রিকাকে বলা হচ্ছে কি? ছায়াবৃতা। হাইরে ছায়াবৃতা আফ্রিকা। এবার কি তার কি হচ্ছে সেটা দেখো। কালো ঘোমটার নিচে, অর্থাৎ কালো ঘোমটার নিচে কেন বলা হচ্ছে? যেহেতু এখানে বনস্পতি তাকে ঘিরে রেখেছে, পাতাওয়ালা গাছগুলোকে ঘিরে রেখেছে, এই কারণে মনে হচ্ছে যেন কি আফ্রিকাকে একটা নারী রূপে কল্পনা করা হচ্ছে। নারী যেরকম ঘোমটা থাকে, এইখানে ঘোমটার মতো রূপ ধারণ করে আছে কে? আফ্রিকা। তাহলে এই রূপটা কে ধারণ করিয়ে দিয়েছে? বনস্পতি যে গাছ রয়েছে, এই বনস্পতি গাছের পাতাগুলোই এমন রূপ নিয়েছে। ঠিক আছে? হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। এতদিন ধরে আফ্রিকার মানবরূপ সবারই কাছে কি ছিল? অপরিচিত ছিল, অজানা ছিল। কী করেছে? আফ্রিকাকে অ্যাভয়েড করেছে, অর্থাৎ উপেক্ষার আবিল দৃষ্টিতে তাকিয়েছে। কারো কোনো ভ্রুক্ষেপ হয়নি, কারো কোনো খেয়াল হয়নি যে আফ্রিকা মহাদেশ বলে যে একটা মহাদেশ রয়েছে, এটাতে কোনোদিনও কারো মনোযোগ আকর্ষণ করতে পারেনি। সবাই কি করেছে? এটাকে অ্যাভয়েড করে গেছে। এজন্য কবি বলেছেন উপেক্ষার আবিল দৃষ্টিতে। এতদিন আফ্রিকাকে সবাই উপেক্ষার আবিল দৃষ্টিতে দেখছিল, অর্থাৎ সবাই এটাকে এড়িয়ে চলছিল। কিন্তু হঠাৎ করে কি ঘটলো? এলো ওরা লোহার হাত করে নিয়ে। এলো ওরা বলতে এখানে কারা? এখানে ওরা বলতে সাম্রাজ্যবাদী, অর্থাৎ ইউরোপ মহাদেশের অন্তর্গত যে সাম্রাজ্যবাদী দেশগুলো রয়েছে, এই সাম্রাজ্যবাদী বা শক্তিশালী দেশগুলো কি আসলো? লোহার হাতকড়ি নিয়ে। লোহার হাতকড়ি নিয়ে আসলো কেন? লোহার হাতকড়ি নিয়ে এবার তারা কি করবে? আফ্রিকার যে অধিবাসীরা রয়েছে এদের, অর্থাৎ কালো চামড়ার যে অধিবাসী রয়েছে এদেরকে কৃতদাসে পরিণত করবে বলে যারা এসছে তাদের এবার পরিচয় দিচ্ছে তারা কেমন। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ আফ্রিকার বনে তোমার শব্দের অর্থ হলো আফ্রিকার বনে যে নেকড়ে বাঘ থাকে তার নখ যেরকম ধারালো হয় বা তীক্ষ্ণ হয়, তার চেয়েও বেশি তীক্ষ্ণ নখটা কার? যারা মানুষ ধরার দল এসছে, অর্থাৎ সাম্রাজ্যবাদীদের নখগুলো কেমন? তীক্ষ্ণ। কার থেকে? আফ্রিকার বনের অরণ্যের নেকড়ে বাঘের চেয়েও নখ তাদের তীক্ষ্ণ। এলো মানুষ ধরার দল।
এরা কি মানুষ ধরতে এসছে, মানুষ ধরে ধরে কি করবে, কৃতদাসে পরিণত করবে। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও, এখানে কাদের কথা বলা হচ্ছে, সাম্রাজ্যবাদীদের কথা বলা হচ্ছে। তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তোমার সূর্যহারা অরণ্য অর্থাৎ যে অরণ্যের মধ্যে সূর্য পৌঁছাতে পারে না, সেই অরণ্যটা তো এমনি ঘুটঘুটে কালো হয়ে যায়। তাহলে সেই যে আফ্রিকার অরণ্য, তার অরণ্যের চেয়েও অন্ধকার কারা, অর্থাৎ যারা মানুষ ধরতে এসছে, অর্থাৎ সাম্রাজ্যবাদীরা। সাম্রাজ্যবাদীদের অহংকারে, অর্থাৎ সাম্রাজ্যবাদীরা নিজেদের অহংকারে অন্ধ হয়ে গেছে। সেই অন্ধটাকে কবি এখানে কীরকম বর্ণনা করেছেন, বলছেন কি, সূর্যহারা অরণ্যের চেয়ে, অর্থাৎ আফ্রিকার বনে যে সূর্য পৌঁছাতে পারে না বা অরণ্যে যে সূর্য পৌঁছাতে পারে না, সেই অরণ্যের যেরকম ঘুটঘুটে অরণ্য হয়ে থাকে অন্ধকার রূপ, সেই রূপের চেয়েও খুব ভয়ঙ্কর হলো কাদের অন্ধকারটাকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ সাম্রাজ্যবাদীদের। ঠিক আছে। সভ্যের বর্বর লোভ, সভ্যতার অসভ্য লোভ, বর্বর শব্দের অর্থ হলো কি অসভ্য লোভ, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। নগ্ন অর্থাৎ বেআব্রু বা উলঙ্গ করলো, খোলাসা করলো। তার মানে কি, এটা বলতে চাইছে আফ্রিকার অরণ্যে যে প্রচুর সম্পদ রয়েছে, এই সম্পদের কারণেই কিন্তু তারা সেইখানে হানা দিয়েছে। ঠিক আছে। তাহলে এই লোভটার মাধ্যমে কি করছে, নিজেদের নির্লজ্জতাকে প্রকাশ করছে। তাহলে এখানে তাদের আসার কারণ কি, তাদের আসার কারণ হলো আফ্রিকার অরণ্যে যে প্রাচুর্য বা সম্পদ রয়েছে বা ঐশ্বর্য, সেই ঐশ্বর্যকে উদ্ঘাটন করার জন্যই সাম্রাজ্যবাদীরা সেই আফ্রিকায় অরণ্যে এবার হানা দিয়েছে। সাম্রাজ্যবাদীরা এবার আফ্রিকাবাসীদের অত্যাচার শুরু করে দিয়েছে। এবার সেই অত্যাচারটাকেই কবি এখানে কীরকমভাবে প্রকাশ করছেন এবার দেখে নাও। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, তোমার ভাষাহীন অর্থাৎ আফ্রিকার কোনো ভাষা ছিল না, ক্রন্দনে মানে কান্নার মাধ্যমে, বাষ্পাকুল অরণ্য পথে। বাষ্পাকুল কি, চোখের জলে ভেজা। তাহলে বাষ্পাকুল মানে এখানে বলা হচ্ছে চোখের জলে ভেজা অরণ্য পথে, পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ ভাষায় প্রকাশ করা যাবে না, অর্থাৎ তোমার ভাষাহীন ক্রন্দনে, আফ্রিকার যেহেতু ভাষা নেই, সেই ভাষাহীন কান্নায়, চোখের জলে, অর্থাৎ আফ্রিকার অরণ্যের যে পথ, সেই পথটা কি হয়ে গেল, পঙ্কিল। পঙ্কিল শব্দের অর্থ হলো কি, কর্দমাক্ত বা কাদায় পরিণত হলো। সেটা কিসে কিসে মিশে, ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। আফ্রিকার অরণ্য পথে যে ধুলি ছিল, সেই ধুলি এবং আফ্রিকাবাসীর উপরে যে সাম্রাজ্যবাদীরা অত্যাচার করছে, সেই অত্যাচারের ফলে তাদের রক্ত এবং কান্নার অশ্রু, এই তিনটে জিনিস মিশে সেটা কি কাদায় পরিণত হয়ে যাচ্ছে। বুঝা গেল। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। তাহলে দস্যু এখানে কারা, দস্যু মানে এখানে যারা লোহার হাত পরে নিয়ে এসছে, অর্থাৎ নখ যাদের তীক্ষ্ণ। এখানে বলা হচ্ছে দস্যু কাদের, সাম্রাজ্যবাদীদের, অর্থাৎ ইউরোপীদের এখানে বলা হচ্ছে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায়, এই দস্যুর পায়ে কি কাটামারা জুতো রয়েছে, এই জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। তার মানে কি, এখানে দোলা পাকিয়ে যাচ্ছে কাদার পিণ্ড হিসাবে। সেই কাদাটা কিসের, ধুলি, রক্ত এবং অশ্রু। ধুলি, রক্ত, অশ্রু মিশে যে কাদাটা তৈরি হয়েছে, সেই কাদায় পিণ্ডে জুতোর তলায় আটকে যাচ্ছে বা দোলা পাকিয়ে যাচ্ছে। এই জুতোগুলো কাদের, দস্যুর। অর্থাৎ দস্যু এখানে কাকে বলা হচ্ছে, এখানে সাম্রাজ্যবাদীদের দস্যু বলা হচ্ছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন প্রায় হয়। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এইভাবে আফ্রিকার বুকে একটা ক্ষত বা স্থায়ী দাগ তারা দিয়ে গেল। এইভাবে আফ্রিকার ইতিহাসটাকে তারা চিরদিনের জন্য অপমানিত বা কলঙ্কিত করে দিল। তাহলে কারা করলো, সাম্রাজ্যবাদী অর্থাৎ ইউরোপীয়রা করলো। প্রথম প্যারায় আমরা দেখলাম আফ্রিকার সৃষ্টি, দ্বিতীয় প্যারার মধ্যে আমরা দেখলাম আফ্রিকা কিভাবে নিজে কিছু করে দেখালো, অর্থাৎ প্রকৃতির যে একটা প্রতিকূল পরিবেশ, এই পরিস্থিতির মধ্যে আফ্রিকা নিজে কিছু করার চেষ্টা করলো। তৃতীয় নম্বর প্যারায় আমরা দেখলাম আফ্রিকার উপরে কিভাবে অত্যাচার, অর্থাৎ পাশবিক অত্যাচার ইউরোপীয়রা চালাচ্ছে, তার একটা করুণ দৃশ্য এখানে আমরা দেখলাম।
এরপর নেক্সট আমরা কি দেখব, লাস্ট প্যারায় আমরা এবার চলে যাচ্ছি। যেই মুহূর্তে বা যে সময়টাতে আফ্রিকাবাসীর উপরে ইউরোপ মহাদেশের অন্তর্গত সাম্রাজ্যবাদীরা অত্যাচার চালাচ্ছে, সেই রকম সময়ে বা সেই সময়ে সমুদ্রের পাড়ে কি ঘটনাটা ঘটছে সেটা এবার আমরা দেখে নেব। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, সমুদ্র পাড়ে মানে সমুদ্র পাড়ে এখানে বলা হচ্ছে অর্থাৎ ইউরোপ মহাদেশের কথা বলা হচ্ছে, ঠিক আছে। সমুদ্র পাড়ে, সমুদ্রের ওপারে সেই মুহূর্তে, অর্থাৎ সেই মুহূর্ত মানে কি, যেই মুহূর্তে আফ্রিকার উপরে সাম্রাজ্যবাদীরা অত্যাচার চালাচ্ছে সেই মুহূর্তে বা সেই রকম একটা পরিস্থিতিতে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। তার মানে কি, যেই সময়টাতে আফ্রিকার উপরে অত্যাচার চলছে সেই সময়ে সমুদ্রের পাড়ে পাড়ায় পাড়ায় মন্দিরের ঘণ্টা বাজছে। তার মানে কি, সুখে শান্তিতে তারা রয়েছে, মন্দিরে পুজো করছে, আরাধনা করছে, তারা শান্তিতে আছে। কিন্তু আফ্রিকায় কি অশান্তির একটা বাতাবরণ তৈরি করেছে। কারা তৈরি করেছে? সাম্রাজ্যবাদীরা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। তাহলে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। পুজোর ঘণ্টা বাজাচ্ছে কোন সময়টাতে? সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা এই সময়টাতে দয়াময় দেবতার নামে তারা পুজোর ঘণ্টা বাজাচ্ছে, শান্তি যেন তাদের মধ্যে বিরাজ করে। কিন্তু যারা শান্তি কামনা করছে তারাই আবার কি আফ্রিকাবাসীদের উপরে একটা অশান্তি বা অত্যাচারের পরিবেশ সৃষ্টি করেছে। শিশুরা খেলছিল মায়ের কোলে। কোথাকার এটা কথা বলা হচ্ছে? সমুদ্রের পাড়ে, অর্থাৎ ইউরোপ মহাদেশের কথা বলা হচ্ছে। সেই সময় কি শিশুরা খেলছিল মায়ের কোলে, তারা কিন্তু সুখে শান্তিতে রয়েছে। সেই মুহূর্তে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ যে সময়টাতে আফ্রিকাবাসীর উপরে অত্যাচার চলছে সেই মুহূর্তে কবির সঙ্গীতে সুরে বেজে উঠেছিল কি? সুন্দরের আরাধনা। কবিরা সবাই চায় সুন্দরের আরাধনা, ঠিক আছে। তারা কি সবসময় সুখ শান্তিটা চায়, এই জন্য কবির সঙ্গীতে তখন বেজে উঠেছিল কি? সুন্দরের আরাধনা। লাস্ট এবার স্টেপে আমরা দেখব, লাস্ট অনুচ্ছেদে এবার আমরা চলে আসছি, লাস্ট প্যারায় কি ঘটছে দেখো। আজ যখন পশ্চিম দিগন্তে, দিগন্ত মানে কি? সীমানা, একদম পশ্চিম সীমানায় প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। প্রদোষকাল শব্দের অর্থ হলো কি? সন্ধ্যাবেলা। ঝঞ্ঝা বাতাস শব্দের অর্থ হলো প্রবল বৃষ্টিপাত। রুদ্ধশ্বাস শব্দের অর্থ কি? দম বন্ধ করা। আজ যখন পশ্চিমী সীমানা বা সীমান্ত থেকে সন্ধ্যাবেলায় প্রবল ঝড় বৃষ্টির মাধ্যমে দম বন্ধ করা একটা পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হলো, সেই মুহূর্তে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। পশুরা কারা? ইউরোপীয়রা। অর্থাৎ এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছেন তাদেরকে পশু বলে কল্পনা করেছেন। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। শেষ মুহূর্তে তারা কি করলো? ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এরপরে কবি এবার কি, রবীন্দ্রনাথ ঠাকুর এবার কি করছেন দেখো, এসো যুগান্তের কবি। এখানে কবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর নয়, এখানে কাকে বোঝানো হচ্ছে? যুগান্তের কবি। যুগান্তের কবি বলতে কি? অর্থাৎ যে কবি এক যুগ থেকে অন্য যুগে নিয়ে যান তাকেই বলা হয় যুগান্তের কবি, ঠিক আছে। যুগান্তের কবি এখানে আসলে কি বোঝানো হয়েছে? ঈশ্বরকে বোঝানো হয়েছে। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। অর্থাৎ এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরকে আসার আহ্বান জানিয়েছেন। কারণটা কি? যেহেতু তিনি তার সৃষ্টিকে তৈরি করেছেন, এই জন্য আফ্রিকার একটা খারাপ পরিস্থিতিতে অর্থাৎ মানহারা মানবীর দ্বারে তিনি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। আসন্ন শব্দটার অর্থ কি? এই যে সন্ধ্যা, শেষ রশ্মিপাতে, একদম শেষ সূর্যের আলোতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা, মান সম্মান হারা যে আফ্রিকা, এই মান সম্মান কারা তাদের নষ্ট করেছে? এখানে মান সম্মান আফ্রিকা নষ্ট করেছে ইউরোপীয়রা, অর্থাৎ সাম্রাজ্যবাদীরা। তার জন্যই বলা হচ্ছে এই যুগান্তের কবিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান জানাচ্ছেন। জানিয়ে কি বলছেন?
মানহারা মানবীর দ্বারে অর্থাৎ আফ্রিকার দরজায় দাঁড়াতে বলেছেন। এসে তিনি কি করবেন, অর্থাৎ যুগান্তের কবিকে তিনি বলিয়ে নিচ্ছেন কিভাবে, বলো ক্ষমা করো, অর্থাৎ ক্ষমা করো, অর্থাৎ যা হয়েছে হয়েছে ক্ষমা করতে বলছে। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। হিংস্র প্রলাপের মধ্যে সেটাই হচ্ছে যুগান্তের কবির কি, সভ্যতার শেষ পূর্ণবাণী। তাহলে সভ্যতার শেষ পূর্ণবাণীটা কি, বলো ক্ষমা করো। ঠিক আছে, বলো ক্ষমা করো। কবিতাটা যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করবে। আরও আমি নেক্সট তোমাদের যে কবিতা গল্প রয়েছে সমস্ত কিছু একে একে ডিসকাস করব। এখানে দশম শ্রেণীরও ফিজিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি আর হচ্ছে কি ম্যাথামেটিক্স এগুলো সাজেশনও দেওয়া হবে এবং সবগুলো ডিসকাসও করা হবে। তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।